স্বাগত দর্শক, আপনাদেরকে সংবাদ যোগে দিনের প্রধান সংবাদ ও তার বিস্তারিত বিশ্লেষণ নিয়ে আপনাদের সাথে আছি আমি তানিয়া রহমান। গাজায় যুদ্ধবিরতির প্রথম ধাপ কার্যকরে চুক্তি সই করেছে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েল। আলোচনা করতে চাই যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনে কত সময় লাগবে, কেমন হবে এর ভবিষ্যৎ। বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর মোহাম্মদ নুরুজ্জামান এবং নিরাপত্তা ও পলিসি বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর মোহাম্মদ আশরাফুজ্জামান। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি, সংবাদ যোগে যুক্ত হয়েছেন। প্রথমেই আমরা একটু যদি মোহাম্মদ নুরুজ্জামান আপনার কাছে একটু আসি, সেটি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের এই বার্তাটি কি বিশ্বাস করতে পারি আমরা? আপনাকে ধন্যবাদ। আপনি একটি বিষয় লক্ষ্য করবেন যে ডোনাল্ড ট্রাম্প নিজেই কিন্তু বিভিন্ন জায়গায় যুদ্ধে জড়িয়ে পড়েছেন। যেমন ইরানের সাথে তিনি যুদ্ধে জড়িয়ে পড়লেন ইসরায়েলের পক্ষ নিয়ে, তারপরে আবার তিনি দাবি করলেন যে তার মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি হয়েছে। এরপরে এখন বর্তমানে আবার গাজায় যুদ্ধ বন্ধের জন্য তিনি উদ্যোগ নিয়েছেন। এর আগে তিনি আবার ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধের ব্যাপারে দাবি করেছিলেন যে উভয় পক্ষই তাকে অ্যাপ্রোচ করেছিল এবং সেই অনুযায়ী তিনি যুদ্ধবিরতির ব্যবস্থা করেছিলেন, যা ইন্ডিয়া পরবর্তীতে অস্বীকার করে। বর্তমানের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে যে তিনি একটি উদ্যোগ নিয়েছেন, সেটা সত্যি, কিন্তু প্রশ্ন হলো যে এই উদ্যোগের পিছনে কি ইন্টেনশন আছে, মানে শান্তি প্রতিষ্ঠাই কি আসল মূল উদ্দেশ্য, নাকি জাস্ট কিছু কিছু অগ্রগতি, যেমন যেমন ধরুন ইসরায়েলের যারা বন্দী আছেন হামাসের হাতে তাদেরকে জাস্ট উদ্ধার করা। কেননা ইসরায়েল দীর্ঘ 2 বছরেরও বেশি সময় ধরে যুদ্ধ করেও হামাসের হাত থেকে তাদের বন্দীদেরকে মুক্ত করতে পারেনি। সুতরাং এটা একটা কৌশল হতে পারে যে আসলে প্রেসিডেন্ট ট্রাম্প তিনি কৌশলে ইসরায়েলি বন্দীদেরকে মুক্ত করে পরবর্তীতে হয়তো বা তিনি একটা আনসার্টিন কোর্স অবলম্বন করবেন। তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি বেশ ক্রেডিবল পজিশন নিয়ে একটা অবস্থান নিয়ে তিনি এই যুদ্ধবিরতিতে আলোচনা চালিয়ে যাচ্ছেন। এবং আজকে আমরা প্রথমে সংবাদ পেলাম যে একটি সিজ ফায়ার, মানে যুদ্ধবিরতি হয়েছে, কিন্তু যুদ্ধবিরতি কোনো পার্মানেন্ট বা স্থায়ী শান্তির কোনো বিকল্প না। মানে পার্মানেন্ট পিস বলতে আমরা যেটা বুঝি সেটা সাধারণত একটি আইনগত চুক্তির মাধ্যমে হয়ে থাকে, আর যুদ্ধবিরতি হচ্ছে জাস্ট এ পজ ইন ভায়োলেন্স, মানে এই ভায়োলেন্সকে রোধ করার জন্য একটি সাময়িক ব্যবস্থা। মানে এখন আমরা জানি না আসলে এটা বাস্তবিক পক্ষে কতটা ফল দিবে, তবে অনেকেই আশা করছেন যে মানে হয়তোবা এবার গাজা এবং ইসরায়েলের মধ্যে শান্তি আসবে। কিন্তু আমার যেটা ব্যক্তিগত ধারণা সেটা হচ্ছে যে আমাদেরকে আরো ওয়েট করতে হবে, আরো কিছুদিন দেখতে হবে যে কিভাবে গাজা, ইসরায়েল, তাদের নীতি নির্ধারকরা, ফাইটার্সরা কিভাবে বিষয়টি দেখেন। এবং আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে প্যালেস্টিনিয়ান সিটিজেন যারা আছেন, মানে তারা এটা কিভাবে স্বাগত জানাবেন। আপনি যেহেতু প্যালেস্টাইন সিটিজেনদের কথা বলছিলেন, আমরা এখানে আসলে আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই। সেটি হচ্ছে যে এই মুহূর্তে সবচেয়ে বেশি আমরা দেখেছি এই যুদ্ধবিধ্বস্ত মানুষগুলোর সবচেয়ে প্রয়োজন হচ্ছে ত্রাণ, যেটি নিফটিলাতেও আমরা দেখেছি যে জাহাজ নিয়ে যখন যাওয়া হচ্ছিল সেটি আটকে দেওয়া হয়েছে, এরকম নানা ঘটনা আসলে ঘটেছে। যদি আমরা আসলে তারপরেও ট্রাম্পের এই কথাটি সত্য বলে ধরে নেই যে হ্যাঁ এখন যুদ্ধবিরতির একটি পর্যায়ে আসলে আছে, এই সময় ত্রাণগুলো পৌঁছানো প্রক্রিয়াটা আসলে কি হতে পারে বলে আপনি মনে করেন? এই প্রশ্নটি আপনার কাছে থাকলো, যেহেতু আমাদের সাথে আরেকজন অতিথি আছেন তার কাছে একটু যেতে চাই। তুরস্কের মধ্যস্থতায় আমরা দেখেছি এই ধরনের একটি ঘোষণা আজকে, মানে আজকে ঠিক না, আমরা বলবো যে বুধবার তাদের সময়ে ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় এটা ঘোষণা দিয়েছেন। এর আগে যতবারই এই যুদ্ধের আলোচনা হয়েছে তখন আমরা দেখেছি ডোনাল্ড ট্রাম্প এবং নেতানিয়াহু একসাথে বৈঠক করছেন, কিন্তু তখন তুরস্কের মধ্যস্থতার বিষয়টি কিন্তু সামনে আসেনি। এখন তুরস্ককে দিয়ে কি এটি মার্কিন প্রেসিডেন্ট এক ধরনের বার্তা দিলেন যে একটি যুদ্ধবিরতি হলো, নাকি এটিও একটা নতুন এক ধরনের আইওয়াস আসলে করা হচ্ছে? এই প্রশ্ন কি আমার জন্য? জি জি, আপনাকে ধন্যবাদ। এখানে আপনার তুরস্ক ছাড়াও অন্যান্য আরব দেশগুলো, বিশেষ করে কাতার অনেক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছে, তারপরে মিশর করেছে, এবং বিশেষ করে গালফ যে স্টেটগুলো আছে তারাও এটাতে সমর্থন দিয়েছে। আবার পাকিস্তানও এটার সাথে ইনভলভ ছিল। কিন্তু এই যে যেটা প্রকাশ করেছে এবং যেটা প্রথমে এই মুসলিম দেশগুলোর সাথে তারা আলোচনার সময় যেগুলো উপস্থাপন করছিল সেটা থেকে কিছু পরিবর্তন হয়েছে। ধারণা করা হয় যে ইসরায়েলি প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহু
কুশনার কিন্তু ট্রাম্প সাহেবের জামাই, এবং উনি গাজাকে বলছিলেন এটা সুন্দর একটা রিসোর্ট বানাবেন, একসময় বলেছিলেন। আপনার ট্রাম্প সাহেবও এবছরের ফেব্রুয়ারি মাস পর্যন্ত বলেছিলেন যে গাজায় যারা আছে তাদেরকে অন্য জায়গায় স্থানান্তরের ব্যবস্থা করে এটা করবে। তো এই আপনার জায়গাটা একটি পর্যটন নগরী করবে সেরকম একটি, জি, এবং জি, একই জি। সাথে ইহুদিদের বসতি স্থাপন নিশ্চিত করবে ইসরায়েল, সেই খবরও আসলে তখন প্রথম দিকে এসেছিল। জি জি, এর কথা আসছে। আচ্ছা, এখানে আগামীকাল হচ্ছে নোবেল পিস প্রাইজ ঘোষণা হবে। তো ট্রাম্প সাহেব নোবেল পিস পাওয়ার জন্য উনি খুব উদগ্রীব, এবং এই বর্তমানে যে নেগোসিয়েশনটা হলো সেটাতে শেষের দিকে উনি বেঞ্জামিন নেতানিয়াহুকে অত কাছে রাখেননি। তো এখন আগামীকালের পরে যদি ট্রাম্প সাহেব নোবেল শান্তি পুরস্কার পান, তাহলে হিসাবটা একরকম হতে পারে, আর যদি না পান তাহলে আপনার কাছে কি মনে হচ্ছে এই শান্তিতে নোবেল পাওয়ার একটা প্রক্রিয়ার জায়গাকে উনি আসলে সামনে নিয়ে এসেছেন, যে তার কথাতে এই ধরনের একটি যুদ্ধবিরতিতে গেল? কারণ এতবার আলোচনা হয়েছে, এত দেশ উদ্যোগ নিয়েছে, ডোনাল্ড ট্রাম্প নিজেও উদ্যোগ নিয়েছিলেন, আমরা এর আগেবারে দেখেছিলাম। সেই আলোচনার মধ্যেও আসলে আমরা দেখেছি ইসরায়েল ঠিকই হামলা চালিয়ে যাচ্ছিল। আপনার কাছে কি মনে হয়? আপনি যেমন হামলার কথা বললেন, এই আজকে আমাদের সময় সন্ধ্যেবেলাও অনেক লোক মেরে ফেলেছে, ইসরায়েলিরা আক্রমণ করেছে, এবং তারা ওই রোবট চালিত ট্যাঙ্ক ব্যবহার করছে যাতে করে তাদের জনবল ক্ষয় না হয়। এখানে ছোট্ট একটা কথা বলে রাখি, ইসরায়েলিরা তাদের দেশের মোট জনসংখ্যার সংখ্যা 1 কোটির মতো, তার ভিতরে মানে 20% হচ্ছে আরও বংশোদ্ভূত। তো তারা এই ক্যাজুয়ালিটিকে খুব ভয় পায়, অর্থাৎ হতাহতকে খুব ভয় পায়। এই জন্য তারা এই ধরনের মানে রোবট দিয়ে কাজ করছে যাদের ক্ষতি না হয়। এখন আসেন ট্রাম্প সাহেবের ব্যাপারটা, উনি একটু শোম্যান টাইপের। উনি মুখে বলেন এক কথা, যেমন এই মানে আপনার এই সমঝোতায় পৌঁছাবার আগ পর্যন্ত উনি বললেন যে মাত্র এই কয়দিনের মধ্যে যদি তারা অ্যাগ্রি না করে তাহলে তাদেরকে তুলোধনা করে দেয়া হবে, তাদেরকে মানে কঠিন পরিস্থিতির মধ্যে সম্মুখীন হতে হবে। এখন গাজায় যে সমস্ত মানুষগুলো আছে, এর চেয়ে কি কঠিন পরিস্থিতি হতে পারে সেটা হয়তো গবেষণা করতে হবে, কিন্তু তারা অলরেডি মানে দোজকে আসছে, খাওয়া নেই, তারপরে যে কোনো সময় মারা যাচ্ছে। আর একটা খুব এই হতাহতের ঘটনা নয় যে ত্রাণ নিতে এসে মানুষ মারা যাচ্ছে, এবং সেটি আরো বেশি মর্মান্তিক। আসলে আমরা এটা নিয়ে আরেকজন আমাদের অতিথির কাছে প্রশ্ন রেখেছিলাম মোহাম্মদ নুরুজ্জামানের কাছে, যে সেই ত্রাণটি এখন আসলে পাবার সম্ভাবনা আপনি দেখেন কিনা, যে তারা পাবেন বা সেই সম্ভাবনা আসলে তৈরি হলো কিনা? জি নুরুজ্জামান, জি। আচ্ছা, ধন্যবাদ। ইরানের বিষয়টি, যুদ্ধ যেখানে শুরু হোক সেখানেই এই প্রশ্নটি চলে আসে। তো আমরা গাজার ক্ষেত্রে পূর্বে দেখেছি যে ইসরায়েলি সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছিল যাতে কোনো ত্রাণ গাজায় পৌঁছাতে না পারে, কারণ তাদের ধারণা যে গাজায় যত ত্রাণ যায় তার কিছু অংশ হামাস ফাইটার্সরা কুক্ষিগত করেন, এবং তাদের ফুড হিসাবে এই ত্রাণকে ব্যবহার করে তারা যুদ্ধ চালিয়ে যান। এই জন্য তারা সব দিক থেকে চেষ্টা করেছিলেন। যেহেতু এখন একটি যুদ্ধবিরতি, যেটা আমরা শুনি, যদিও বাস্তবে এটা এখনো রূপ নেয়নি, যদি যুদ্ধবিরতি আসলে কার্যকর হয় তাহলে উইদিন 72 আওয়ার্স, 3 দিনের মধ্যে বেশ কিছু হয়তো পরিবর্তন দেখা যাবে। যেমন আপনি ত্রাণ হয়তো চলে আসবে, ইন্টারন্যাশনাল কমিউনিটি ত্রাণ নিয়ে রেডি আছেন, কিন্তু তারা প্রবেশ করতে পারছেন না, এবং একই পরিস্থিতি এখনো বিদ্যমান যে ইসরায়েলি সেনাবাহিনী সবগুলি ক্রসিং পয়েন্টস এগুলি তারা কন্ট্রোল করছেন, এবং ত্রাণ নেওয়ার জন্য মানুষ এখন আসতেও ভয় পায়, কারণ তাদের আসলে বোমিং করা হয়। সুতরাং আমরা দেখছি যে এটা ত্রাণ যদি আসলে পৌঁছাতে হয় সাধারণ মানুষের কাছে, সেটা প্রেসিডেন্ট ট্রাম্পকেই দায়িত্ব নিয়ে পৌঁছাইতে হবে। ইসরায়েলিকে কন্ট্রোল করার একমাত্র শক্তি হচ্ছে আমেরিকা, কারণ এই যুদ্ধের পিছনে ইসরায়েলের একমাত্র সমর্থক আমেরিকা। সুতরাং আমেরিকার কোনো রকম
ডিসিশন ছাড়া, সিদ্ধান্ত ছাড়া ইসরায়েল কোনো কিছু গাজায় করবে না। অর্থাৎ বলা যায় এইসব বিষয়গুলো একটা অমীমাংসিত অবস্থায় রয়েই যাচ্ছে, কারণ শুধুমাত্র শান্তি জন্য হোক বা যুদ্ধবিরতির কথাটি সাময়িকভাবে আসলেও সামনের দিনগুলোতে এখন যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে এই মানবিক সহায়তাটি নিশ্চিত করা, সেটি সেই মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে গাজাবাসীকে তাকিয়ে থাকতে হবে। মোহাম্মদ আশরাফুজ্জামান, এই যে বিশ্লেষকরা বা বিভিন্ন গণমাধ্যম বাইরের তারা বলছে যে যদি সত্যি সত্যি যুদ্ধবিরতি হয় এবং শান্তি ফিরে আসে এই গাজা শহরে, তাহলে অনেক বছর লাগবে। তারা একটা আনুমানিক সংখ্যা বলছে যে 15 বছরের মতো সময় লাগবে আবারও গাজাকে সেই নতুন শহরে পরিণত করবার ক্ষেত্রে। আপনার কাছে কি মনে হয় সেই সময়টা কি পাওয়া যাবে, এবং এক্ষেত্রে অন্যান্য বড় দেশগুলো আসলে সহযোগিতা কি করবে? আপনাকে অনেক ধন্যবাদ। এখানে আপনার এই উত্তর দেওয়ার আগে মনে রাখবেন যে এই যে ইসরায়েলি প্রধানমন্ত্রী, যিনি একজন হচ্ছে ওয়ার হক, মানে যুদ্ধবাজ একজন মানুষ, কাতারে 9 সেপ্টেম্বরে যখন আক্রমণ করে তার 72 ঘন্টার আশেপাশের সময় 7টা দেশে ইসরায়েলিরা বোমা নিক্ষেপ করেছে। তো এখানে এই যে একটা সমঝোতায় পৌঁছানো গেছে, সেটা তো আরও, এটা প্রাথমিক, তারপরে আরও পর্বগুলো আছে। এখন ঘটনা যেটা হচ্ছে যে ট্রাম্প সাহেব কখন কি করবেন আর কখন কি বলবেন, এইটা ব্যাপার একটু মূল্যায়ন করা খুব কঠিন। কারণ উনি ওই যে ওনাকে যেটা বলা হচ্ছে, একটা নতুন টার্ম আমি শিখলাম, আমেরিকান একজন কমেন্টেটর, উনি বলছিলেন যে এটা মানে ভার্বাল ফ্লেক্সিং মাসল। আমরা তো ফ্লেক্সিং মাসল বলতে যে শক্তি প্রদর্শন করি, পেশি শক্তি দেখায়, উনি শব্দ বাক্য ব্যবহার করে সেটা করার চেষ্টা করেছেন। তো কালকের যখন হবে, নোবেল প্রাইজ পাওয়ার সম্ভাবনা যদি না থাকে, না পান, তাহলে হিসাব কেমন হবে ঠিক বলা খুব মুশকিল, কারণ ওনার সম্পর্কে সুনির্দিষ্ট করে খুব বলা মুশকিল। এখন এইটার পরে আমি যে জিনিসটা অতি গুরুত্বপূর্ণ, ইসরায়েল ট্রাম্প, একটা ট্রাম্পের এই গাজার এই পরিস্থিতি, এই দুর্ভিক্ষ, এই হতাহত, এটা আন্তর্জাতিক আদালতে প্রতীক প্রমাণিত হয়েছে একাধিকবার, একাধিক তদন্তের মাধ্যমে। এই জন্যে এই যে সামনে আবার এই যে মিড টার্ম ইলেকশন হচ্ছে আমেরিকায়, এবং ইয়াং আমেরিকানরা এই গাজার বা জায়নিজমকে খুব পছন্দ করছে না, ঠিক একইভাবে ব্রিটেনেও তারা অত পছন্দ করছে না, এবং ইউরোপের অন্যান্য দেশগুলোতে। এবং এই যে সর্বশেষ স্বীকৃতি হলো কতগুলো গুরুত্বপূর্ণ ইউরোপিয়ান দেশ, তার ভিতরে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ব্রিটেন এবং ফ্রান্স। তো এই ফ্রান্স এবং ব্রিটেন এরা কিন্তু খুশিতে তারা বা যৌক্তিক বা মানবিক কারণে দেয় নাই, তাদের দেশগুলোতে এই পরিমাণ চাপ বেড়েছিল তাদের উপরে, সরকারের উপরে, তারা দিতে বাধ্য হয়েছে। এই যে স্পেন দিয়েছে। তো এই সমস্তগুলোতে মানে পারিপার্শ্বিক যে অবস্থার চাপে উনি এটাতে মানে রাজি হয়েছেন। আরেকটা জিনিস হচ্ছে, ইসরায়েল শুধু আমেরিকার উপরে না, পশ্চিমা দেশগুলোর উপরে অনেক নির্ভর করত, কিন্তু ইসরায়েলের এই গণহত্যা ইসরায়েলকে প্রায় বিচ্ছিন্ন করে ফেলেছে বৃহত্তর জনগোষ্ঠী থেকে। এই কারণে এই যে নেতানিয়াহু খুব আনন্দের সাথে এই পর্যায়ে উপনীত হয়েছেন বলে মনে হয় না, অনেক দ্বিধা নিয়েই হয়েছেন। এবং আমার আলোচক যেটা বলেছেন যে ওরা ইসরায়েলের জন্য যে কোনো চুক্তি পালন করা কোনো ব্যাপার না, কারণ নিরাপত্তা পরিষদের অনেকগুলো রেজলিউশন আছে যেগুলো মানা বাধ্যতামূলক, কিন্তু তারা সেটা মানে না, এবং না মানলেও তাদের কোনো জবাব দিতে নাই। আর একটা কথা যে আন্তর্জাতিক আদালত থেকে ওরা সদস্য না, এবং আমেরিকাও সদস্য না। সুতরাং আর আন্তর্জাতিক আদালতগুলোর যে রায় দিল, কিন্তু সেটা বাস্তবায়ন করবে মেম্বার স্টেটগুলো, এবং ওই মেম্বার স্টেট তো তারা তাদের সদস্য না। সুতরাং তাদের এমনি বিভিন্ন ধরনের ইমিউনিটি, অর্থাৎ তাদের এটা সুরক্ষা আছে। তো এখন এইটা এমন একটা পর্যায়ে গেছে যেখান থেকে বের হওয়া খুব সহজ না। অর্থাৎ এখনই আসলে খুব সহসা
আনন্দ অথবা খুব সহসা সমাধান হয়ে যাচ্ছে এটি ভাবার আসলে সুযোগ নেই। তাহলে আমাদের সাথে যেহেতু আরেকজন আমাদের আসলে অনুষ্ঠানের সময় একেবারেই কম, শেষ করতে হবে। আমরা একটু মোহাম্মদ নুরুজ্জামান আপনার কাছে এসে আসলে শেষ করতে চাই, সেটি হচ্ছে যে তাহলে গাজার ভবিষ্যৎ কি, গাজাবাসীর ভবিষ্যৎ আসলে কি অনিশ্চয়তার মধ্যেই আসলে কাটতে থাকবে? গাজার ভবিষ্যৎ, গাজাবাসীর ভবিষ্যৎ অনেকগুলি ফ্যাক্টরসের উপর নির্ভর করে। এখানে আমরা অবশ্যই এটা একটা ওয়েলকাম স্টেপ যে যুদ্ধ বন্ধ করার জন্য একটি বিরতি এগ্রিমেন্ট হয়েছে, যেখানে হামাস এবং ইসরায়েল দুই পক্ষই সম্মত হয়েছে। কিন্তু অনেকগুলি গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে যে আপনার এই সিজ ফায়ার, যেটা ইসরায়েল পূর্বে এটা কিন্তু অনেকবারই ভঙ্গ করেছে। এখন প্রশ্ন হচ্ছে নতুন এই সিজ ফায়ার কীভাবে ইমপ্লিমেন্ট করা হবে, কিভাবে ভেরিফাই করা হবে, মনিটরের দায়িত্বে কারা থাকবেন, আর যদি ভায়োলেশন হয় ইসরায়েলের দ্বারা কিংবা আমরা হামাসের দ্বারা দেখি ভায়োলেশন, তা সেক্ষেত্রে তাদেরকে কিভাবে বাধ্য করা যাবে, এ হচ্ছে একটি বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে যে এখানে গভর্নেন্স সিস্টেমটা কী হবে। গাজায় আমরা ধরে নিলাম যে হামাস অনেকগুলি শর্ত মেনে নিয়েছে, কিন্তু হামাস কি নিজেকে মানে সব অস্ত্র বিসর্জন দিতে প্রস্তুত রেখেছে, কিংবা হামাস গভর্নমেন্টের শাসন ব্যবস্থা থেকে কি আসলে সরে যাবে? মানে এটা অর্থাৎ অনেক অমীমাংসিত প্রশ্ন আসলে রয়ে যাচ্ছে। শুধুমাত্র এই যুদ্ধবিরতির উপরেই নির্ভর করলে চলবে না। প্রাণ থেকে শুরু করে গাজাবাসীর ভবিষ্যৎ, তাদের আবারও পুনর্নির্মাণ এবং একই সাথে অন্যান্য ইউরোপীয় দেশগুলোর অবস্থান আসলে সামনের দিনগুলোতে কি হয় সেগুলো আসলে দেখবার রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। আজকে আসলে আলোচনা করবার সময় একেবারেই শেষ। সংবাদযোগে আপনারা যুক্ত হয়েছিলেন, অনেক ধন্যবাদ। আবারও নিশ্চয়ই আপনাদের সাথে কথা হবে। দর্শক, আমরা কথা বলছিলাম, নিশ্চয়ই আপনারাও এর মধ্যে জানেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজার ইসরায়েলি যে হামলা হচ্ছে সেটির যুদ্ধবিরতির একটি ঘোষণা তিনি জানিয়েছেন। সামনের দিনগুলোতে আসলে কি হতে চায় নিশ্চয়ই নজর থাকবে একাত্তরের। আর এই ছিল আজকের সংবাদ যোগে। আগামীকাল ঠিক রাত 10টায় আবারও দেখা হবে নতুন কোনো বিষয় ও তার বিশ্লেষণ নিয়ে। থাকবেন একাত্তরের সাথে।